আচ্ছা, আজকে আমরা তাহলে পড়বো হচ্ছে 11 অধ্যায়। 11 অধ্যায়ের নাম হচ্ছে জিন তত্ত্ব ও বিবর্তন। ঠিক আছে, তাহলে জিন তত্ত্ব এর হচ্ছে দুইটা পার্ট আছে 11 অধ্যায়ের। একটা প্রথমটা হচ্ছে জিন তত্ত্ব নিয়ে আলোচনা করা আছে, মানে জিন নিয়ে আলোচনা করা আছে, এলিল, ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা আছে। আর পরবর্তী বিবর্তন। বিবর্তন মানে হচ্ছে কি, আমরা আদিতে কেমন ছিলাম এবং সময়ের ধারাবাহিকতায় আমাদের কী ধরনের চেঞ্জ হয়েছে আমাদের বডিতে, এটাকে বলে বিবর্তন। ঠিক আছে, তো এখন এখান থেকে আমাদের প্রথম যে ইয়েটা লাগবে সেটা হচ্ছে বংশগতি। ঠিক আছে, কী বলা হচ্ছে বংশগতি কাকে বলে? তাহলে বংশগতি হচ্ছে যে প্রক্রিয়ায় কোনো আকার, আকৃতি, চেহারা আমাদের বাবা মা থেকে সন্তান সন্ততিতে যেভাবে প্রবাহিত হয় তাকে বলা হয় বংশগতি। ঠিক আছে, যে প্রক্রিয়ায় মাতা পিতার আকার, আকৃতি, চেহারা, দেহের গঠন সন্তান সন্ততিতে বংশ পরম্পরা প্রবাহিত তাকে বলা হয় বংশগতি। ঠিক আছে, আচ্ছা, এখন আসো জিন তত্ত্ব। জিন তত্ত্ব কী জিনিস? জিন তত্ত্ব হলো জীববিজ্ঞানের যে শাখায় একটা জিনের গঠন, জিনের কাজ, তারপর হচ্ছে জীবের বংশ পরম্পরায় কীভাবে এক সঞ্চালিত হয়, ঠিক আছে, এই জিনিসগুলো যেখানে আলোচনা করা হয় তাকে বলা হয় জেনেটিক্স। ঠিক আছে, এবং উইলিয়াম বেটসনকে বলা হয় জেনেটিক্সের জনক। ঠিক আছে, তাহলে জেনেটিক্স শব্দটির উদ্ভব হয় উইলিয়াম বেটসন 1905 সালে উদ্ভব করেছে। আচ্ছা, এখন জিন তত্ত্বের প্রয়োজনীয়তা কী? আমরা জিন তত্ত্ব দ্বারা কী করতে পারি? তাহলে জিন, তাই না, আমাদের যে দেহ গঠিত হয় পুরাটা হচ্ছে এর মেন যে মৌলিক পদার্থ যেগুলো থাকে তার মধ্যে একটা হচ্ছে আমাদের ডিএনএ। ঠিক আছে, নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, যে আমার বাবার কোষ থেকে আমার কোষ তৈরি হবে, এখানে আমার কি ধরনের সিমিলারিটি থাকবে, আমি যেমন বাবার মতো দেখতে, এই বৈশিষ্ট্যটা কী বহন করবে? এই বৈশিষ্ট্যটা জিন বহন করবে। ঠিক আছে, জিন কি? জিন হলো ডিএনএর একটা পার্ট। মনে করো এটা একটা লম্বা ডিএনএ, মনে করো এটা একটা ডিএনএ, ঠিক আছে, দ্বিসূত্রের একটা ডিএনএ। এই ডিএনএর কিছু পার্ট মিলে একটা জিন গঠিত হয়। ঠিক আছে, তাহলে ডিএনএর একটা নির্দিষ্ট অংশ যেটা কিছু প্রোটিন তৈরি করে, একটা নির্দিষ্ট প্রোটিন তৈরি করে, এই অংশটাকে বলা হয় জিন। ঠিক আছে, তাহলে জিন কি? জিন হচ্ছে ডিএনএর একটা পার্ট যেটা একটা নির্দিষ্ট প্রোটিন তৈরি করে। মনে করো এখান থেকে এতটুকু, এই জায়গাটা একটা নির্দিষ্ট প্রোটিন তৈরি করলে এটা চুলের প্রোটিন, তাহলে এটা হচ্ছে আমাদের চুল তৈরির জিন। তারপর এখান থেকে এই জায়গাটা, এটা হচ্ছে একটা জিন, এটা মনে করো আমাদের গায়ের কালার নিয়ন্ত্রণ করে, তাহলে এটা হচ্ছে একটা জিন। ঠিক আছে, তাহলে জিন কি জিনিস বুঝলা? তাহলে জিনের কাজ কি? জিনের কাজ কি? আমরা জিন দ্বারা কি করতে পারি? আমাদের জেনেটিক পরিবর্তনের মাধ্যমে আমরা আরও শক্তিশালী বা হচ্ছে মনে করো পোকামাকড় আক্রমণ করবে না এমন ধরনের ফলনশীল বা বাড়তি ফসলি উদ্ভিদ তৈরি করতে পারি। ঠিক আছে, তারপরে কি আমাদের যাতে কোনো অসুখ বিসুখ না হয় এমন এক ধরনের গাছপালা তৈরি করতে পারি যেখানে যাদের অসুখ বিসুখ কম হয়। তারপরে মনে করো ধানের মধ্যে আমরা ভিটামিন এ তৈরির যে বিটা ক্যারোটিন জিন আছে সেটা ধানের মধ্যে দিয়ে ধানের গাছ থেকে আমরা ভিটামিন এ পাচ্ছি, চাল খাওয়ার মাধ্যমে ভিটামিন এ পাচ্ছি। ঠিক আছে, তারপরে মানুষের ক্যান্সার কেন হচ্ছে? ক্যান্সার কোষ কিন্তু এই যে জিন আছে না, এই জিনের এই যে বিভিন্ন সিকোয়েন্স আছে, এটিসিজি যে সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্সটা চেঞ্জ হওয়ার কারণেই আমাদের ক্যান্সার হয়। তাহলে আমরা এই জিন তত্ত্ব বের করার মাধ্যমে আমরা কেন ক্যান্সার হচ্ছে, ক্যান্সারের কারণ কি, এই জিনিসগুলো বের করতে পারতেছি। ঠিক আছে, তাহলে আমরা জিন তত্ত্ব কেন পড়বো, এটা একটা রিডিং করে নিও। আচ্ছা, এখন আসো আমাদের জিন তত্ত্বের জনককে। জিন তত্ত্বের জনক হচ্ছে আমাদের গ্রেগর জোহান মেন্ডেল। ঠিক আছে, কে জিন তত্ত্বের জনক? গ্রেগর জোহান মেন্ডেল। তিনি তিনি একজন অস্ট্রিয়াবাসী। ঠিক আছে, তিনি অস্ট্রিয়াতে বাস করতেন। তিনি 7 বছর ধরে মটরশুঁটি গাছ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে 2টি সূত্র আবিষ্কার করেন। ঠিক আছে, যাকে মেন্ডেলিয়ান সূত্র বলা হয় বা মেন্ডেলিজম বলা হয়। ঠিক আছে, একে কী বলা হয়? মেন্ডেলিজম বা মেন্ডেলের সূত্র। প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র, 2টা সূত্র আছে মেন্ডেলের, সেগুলো আমরা পরবর্তীতে পড়বো। তাহলে এখন 1857 সালে এখন মেন্ডেলের একটু জীবন সম্পর্কে একটু জানতে হবে। 1857 সালে মেন্ডেল টোটাল কত প্রকারের মটরশুঁটি গাছ নিয়ে 34 প্রকার মটরশুঁটি সংগ্রহ করে তার বাসার সামনে গির্জা ছিল, সেই গির্জার যে মাটিটা ছিল সেখানে সে চাষ করছে এবং দীর্ঘ 7 বছর ধরে সে পরীক্ষা করার মাধ্যমে এই 2টি সূত্র সে আবিষ্কার করে। ঠিক আছে, পরবর্তীতে 1866 সালে কি ব্রুন ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে সেটাতে জমা দেন এবং আপাতত দৃষ্টিতে অতি সাধারণ এই পরীক্ষার গুরুত্ব 19বিংশ শতাব্দীতে কেউ উপলব্ধি করে পারেনি। ঠিক আছে, তাহলে তিনি যে 1800 সালে জমা দেন 1900 সাল পর্যন্ত সেটাকে উপলব্ধি করতেই পারেনি। 1884 সালে 6 জানুয়ারি তার সূত্রগুলো প্রতিষ্ঠা লাভের অনেক আগেই মেন্ডেল মৃত্যুবরণ করেন। ঠিক আছে, তাহলে তার সূত্রগুলো প্রতিষ্ঠা 1857 সালে তিনি দিয়েছিলেন এবং 1884 সালে সেই সূত্রগুলো প্রতিষ্ঠা লাভ করেছে, কিন্তু এর মধ্যে সে মারা গেছে। ঠিক আছে, এবং তার মৃত্যুর 16 বছর পর 1900 খ্রিস্টাব্দে তিনি বিভিন্ন দেশের 3 বিজ্ঞানী পৃথকভাবে কিন্তু তার একই সূত্রগুলি আবিষ্কার করেন পরবর্তীতে, কিন্তু
তিনি সবার প্রথম আবিষ্কার করেছিল বলে তাকে হচ্ছে জিনতত্ত্বের জনক বলা হয়। একটি বিজ্ঞানীগুলো কী কী নাম, একটু নামগুলো পড়ে নিও, অত দরকার নেই, ঠিক আছে। তাহলে জিনতত্ত্বের জনককে বলা হয় গ্রেগর জোহান মেন্ডেল, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। এখন হচ্ছে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সটা কি? মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সটা হচ্ছে ইনি, এই যে গ্রেগর জোহান মেন্ডেল আছে, তিনি 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন, ঠিক আছে। এটা এক জোড়া, এটা এক জোড়া, এটা এক জোড়া, এটা 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 এটা, তাহলে তিনি 7 জোড়া ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন। নিয়ে তিনি দেখতেছিলেন, মনে করে আলুর ক্ষেত্রে কী করছে, তিনি একটা গোল আলু নিল, একটা কুঞ্চিত আলু নিল, নিয়ে এই গোল আলুর একটা গাছ আর কুঞ্চিত আলুর গাছকে একসঙ্গে জনন করায় দেখলো যে এদের বাচ্চাটা কেমন হচ্ছে, প্রথম বংশ ধরে বাচ্চা কেমন হচ্ছে, দ্বিতীয় বংশ ধরে কতগুলা গোল হচ্ছে, কতগুলা কুঞ্চিত হচ্ছে, তৃতীয় বংশ ধরে কতগুলা গোল, কতগুলা কুঞ্চিত, এভাবে পরীক্ষা করছিল, ঠিক আছে। তারপরে মনে করছে ফুল নিল, একটা ফুল হলো সাদা বর্ণের একটা ফুল নিল, একটা বেগুনি বর্ণের ফুল নিল, মনে করো এমন একটা ফুলের গাছ সাদা বর্ণের ফুল আর ধরে, আর একটা হচ্ছে বেগুনি ফুল ধরে। এই দুটো নিয়ে তিনি পরীক্ষা করে দেখেন যে প্রথম বংশ ধরে মানে F1 বংশ ধরে যে সাদা ফুল কয়টা হচ্ছে, বেগুনি ফুল কয়টা হচ্ছে, আবার তাদের মধ্যে আবার করায়, ঠিক আছে। তাহলে প্রথম বংশ ধরে কয়টা হবে, 4টা, তাহলে প্রথম বংশ ধরে 4টা গাছ উৎপন্ন হবে, এর মধ্যে সাদা কয়টা হবে, লাল হচ্ছে বেগুনি কয়টা হবে, আর তারপরে ওদের মধ্যে আবার প্রজনন করতে দেবে, দিয়ে দেখবে যে তার মধ্যে আবার কয়টা সাদা হচ্ছে, কয়টা আবার বেগুনি হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে তিনি এই 7 ধরনের বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন, বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে, ঠিক আছে। এটাকে বলা হয় মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। আচ্ছা, তাহলে মেন্ডেল বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন 2 ধরনের মটরশুঁটি গাছ নিয়ে পরীক্ষা শুরু করেছিলেন। এবং মটরশুঁটি গাছের বিপরীত বৈশিষ্ট্য ছিল, ঠিক আছে। একটা গাছ লম্বা ছিল, একটা গাছ খাটো ছিল, ঠিক আছে। তখন এই লম্বা আর খাটো গাছকে একসঙ্গে তিনি পরাগায়ন ঘটানোর পরে তিনি দেখেন যে প্রথম বংশ ধরে সবগুলাই লম্বা এসছে। মনে করো লম্বা টি, মানে লম্বার বৈশিষ্ট্য যে ধারণ করে তার প্রকট হচ্ছে টি, আর প্রচ্ছন্ন হচ্ছে ছোটো হাতের টি, ঠিক আছে। তাহলে প্রকট সবসময় মনে রাখবা যে যেটা প্রকট সেটাই প্রকাশ পায়, ঠিক আছে। অনেক সময় দেখো না যে সাদা বাবা আর হচ্ছে কালো মা, তাহলে বাচ্চা সাদা হয়, ঠিক আছে। আবার কালো বাবা সাদা মা, বাচ্চা কালো হয়। তার মানে কি, এখানে কালো বা সাদা হওয়ার পেছনের কারণটা হচ্ছে যে জিনটা প্রকট হচ্ছে, যদি বাবার জিনটা, মনে করো বাবার জিনটা হচ্ছে কালো মানে ব্ল্যাক, বাবার জিনটা বড় হাতের আর মায়ের জিনটা হচ্ছে ছোটো হাতের, মানে এইভাবেই যেটা হচ্ছে প্রকট সেটা বড় হাতের, আর যেটা প্রচ্ছন্ন সেই একই বর্ণ কিন্তু ছোটো হাতের, ঠিক আছে। এভাবে এটা লেখার হচ্ছে প্রক্রিয়া। তাহলে বাবা হচ্ছে মনে করো কালো, বাবার জিনটা প্রকট, আর মা হচ্ছে সাদা, এই জন্য মায়ের জিনটা প্রচ্ছন্ন, ঠিক আছে, কিন্তু বি কিন্তু। তাহলে এই দুটো যদি একসঙ্গে যুক্ত হয় তাহলে আমার এ বি, তাহলে এখানে প্রকাশ পাবে হচ্ছে আমার বড় হাতের বি, মানে বাচ্চাটা কালো হবে, ঠিক আছে। কিন্তু যদি মনে করো বাবার জিনটা ছোটো হাতের বি হলো, মায়ের জিনটা বড় হাতের বি, তাহলে মা যদি সাদা হয় তাহলে বাচ্চাও সাদা হবে, ঠিক আছে। কিন্তু কোন জিনটা প্রকট কোন জিনটা প্রচ্ছন্ন সেটা তো আমরা তো আর জানি না, সেটা তো সৃষ্টিকর্তার হাতে, তাই না। আচ্ছা, তারপরে আসো, তাহলে সবকটি লম্বা হয়েছে এবং প্রথম বংশধর বা F1 জন্য চিহ্নিত করেন, এবং F1 গোলার মধ্যে আবার তিনি প্রজনন করতে দেওয়ার ফলে তিনি দেখেন কি 3:1 হয়েছে। তখন আবার দেখেন কি যে 3টা লম্বা হয়েছে আর একটা আবার খাটো বের হয়েছে, মানে প্রথম যেটা করতে দিল, প্রথম বংশধর যেটা টি আর টি করলো, সেগুলো সবগুলাই এই টি আসে, সবগুলাই এই বড় হাতের টি ছোটো হাতের টি, এবং যেখানে একটাও প্রকট থাকবে বড় হাতের টি সেটাই তোমার প্রকাশ পাবে, ঠিক আছে। তাহলে বড় হাতের টিটা আমার প্রকট হলো এবং 4টাই বড় হাতের হলো। কিন্তু তাহলে আমার যে প্রথম F1 যেটা বাড়ালো, F1 বংশধরে, তাহলে কি F1 বংশধরে তাহলে জিনোটাইপ হচ্ছে কি এটা, তাই না, এটা। তাহলে আমরা যদি এইটি আর আরেকটার জন্য এইটি, এই দুটো যদি আমরা বিক্রিয়া করাই, মানে এই দুটো যদি একসঙ্গে এটা বাচ্চা করে, তাহলে একটা ক্ষেত্রে আমাদের দুটো ছোটো হাতের টি হবে এবং এটাই একমাত্র ছোটো হবে, আর অন্য 3টা ক্ষেত্রে আমার এইটি তৈরি হবে, ঠিক আছে, একটা বড় হাতের টি একটা ছোটো হাতের টি। তাহলে 3:1 বের করলো না। তাহলে এটা আমি এই যে বড় হাতের টি আর ছোটো হাতের টি, এই মানে বাচ্চার থেকে, ঠিক আছে, মানে প্রথম F1 বংশধর থেকে আমি এই বড় হাতের টি আর ছোটো হাতের টিটা নিয়ে যদি এই দুজনের মধ্যে আবার বিক্রিয়া দিই, বা এই দুজনের মধ্যে যদি আমি জনন করাই, তাহলে আমার একটা গাছ আবার ছোটো হবে আর 3টা গাছ আমার বড় হবে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তারপরে দেখো, এখন একটা হচ্ছে আমার মেন্ডেলের সূত্র হচ্ছে 2টা, ঠিক আছে। তাহলে প্রথম সূত্রতে মনে রাখবা তিনি 1 জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন, কিন্তু দ্বিতীয় সূত্র যেটা তিনি সেখানে 2 জোড়া বৈশিষ্ট্য নিয়ে
এর মানে কি, প্রথম মনে করো প্রথম সূত্র তার যখন সে ব্যাখ্যা করেন, তিনি একটাই মনে করো বৈশিষ্ট্য নেন। যেমন তে মনে করো সে আকারের বৈশিষ্ট্যটা নিছে, ঠিক আছে। সে মনে করো আকারের বৈশিষ্ট্যটাই শুধু দেখতেছে, মানে একটা গাছের তো সবই হয়, তার হলো আকারটা গোল হতে পারে, কুঞ্চিত হতে পারে, এর সঙ্গে সঙ্গে বীজটা হলুদ হতে পারে, সবুজ হতে পারে। কিন্তু আমি যখন তার প্রথম সূত্র ব্যাখ্যা করব, আমি জাস্ট তার একটা বৈশিষ্ট্য দেখব, এই গাছের একটা বৈশিষ্ট্য এবং অপর গাছের আরেকটা বৈশিষ্ট্য, কিন্তু অন্য কোনো বৈশিষ্ট্য দেখবো না। এটাকে বলা হয় মনোহাইব্রিড ক্রসের সূত্র, ঠিক আছে। মানে যখন আমি এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করব, তখন আমি দেখবো হচ্ছে মনোহাইব্রিড ক্রসের সূত্র। এবং তার দ্বিতীয় সূত্র সেটা হচ্ছে ডাইহাইব্রিড ক্রসের সূত্র। মানে আমরা দুই জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করব, মানে আমরা দেখবো হচ্ছে দুইটা বৈশিষ্ট্য, যে দুইটা বৈশিষ্ট্য প্রথম বংশধর দ্বিতীয় বংশধর কী ধরনের চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তাহলে তার সূত্রটা হচ্ছে এই ধরনের। প্রথম সূত্র যেটা এক জোড়া পার্থক্য নিয়ে কাজ করবে, মানে একটা গোল একটা কুঞ্চিত, একটা গাছের ফল গোল, একটা গাছের ফল কুঞ্চিত, এর মধ্যে বিক্রিয়া করে আমি কিন্তু অন্য কিছু দেখবো না, তার পাতা কোনোটার হলুদ সাদা এগুলো আমি টোটালি বাদ, আমি শুধু দেখবো তার কোন ফলটা গোল হচ্ছে, কোন ফলটা কুঞ্চিত হচ্ছে, এটা। কিন্তু আমার দ্বিতীয় নম্বর সূত্র যেটা, সেখানে আমি দেখবো হচ্ছে দুইটা জিনিস মনে করো। সে দেখবো কি, যে আমি সাথে সাথে তার ফলটা দেখবো কেমন হচ্ছে, গোল হচ্ছে না কুঞ্চিত হচ্ছে, এবং ফলটা আমার হলুদ হচ্ছে নাকি সবুজ হচ্ছে, এই জিনিসটা আমি খেয়াল করবো। তখন সেটাকে বলা হবে আমার ডাইহাইব্রিড ক্রসের সূত্র বা দ্বিতীয় সূত্র, ঠিক আছে। তাহলে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তো বুঝলা, যে প্রথম সূত্রতে আমি এক জোড়া বৈশিষ্ট্য, দ্বিতীয় সূত্রতে আমার দুই জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। আচ্ছা, তো এখন পরীক্ষার জন্য মেন্ডেলের মটরশুঁটিকেই তিনি কেন ব্যবহার করলেন, এটা একটা খতে প্রশ্ন আসতে পারে, যে তিনি কেন মটরশুঁটিকেই ব্যবহার করলেন। কারণ কি, মটরজীবী হচ্ছে এক বর্ষজীবী, মানে মটরজীবীর জীবনকাল অনেক কম হয়ে থাকে, মটরজীবীর আয়ুর অনেক কম, মটর গাছের আয়ুষ্কাল অনেক কম হয়ে থাকে। তাই মটর গাছ কি উভলিঙ্গ, এই জন্য কি এক গাছের মধ্যেই আমরা পরাগায়ন ঘটাতে পারি, ঠিক আছে। এবং এর ফুলগুলো আকারে অনেক বড় হয়, এই জন্য পরাগায়ন ঘটাতেও সুবিধা হয়, ঠিক আছে। এবং মটর গাছের বহু প্রকরণ, মানে বিভিন্ন ধরনের আলাদা আলাদা প্রকরণে মটর গাছ পাওয়া যায়। এই জন্য মেন্ডেল মটর গাছকে বেছে নিয়েছিল, যে পরীক্ষা করতে যেন আমার সুবিধা হয়, ঠিক আছে। এখন মেন্ডেলে কৃতকার্য হওয়ার কারণ কি? কৃতকার্য হওয়ার কারণ হচ্ছে, মানে দেখো, তিনি তো পরীক্ষাটা সবার প্রথমে করেছে, তাই না? তাহলে কি হবে? তাহলে যদি প্রকৃতি যদি তার অনুকূলে না থাকতো, তিনি কিন্তু করতে পারতেন না, ঠিক আছে। প্রকৃতি যদি অনুকূলে না থাকতো, তিনি কিন্তু করতে পারতেন না। তাহলে তিনি যে মটর গাছগুলো বেছে নিয়েছিলেন, তার সবগুলো কিন্তু ছিল সবরোগী, ঠিক আছে। এই জন্য তিনি পরীক্ষাটা করতে পেরেছিলেন। তারপরে তিনি মটরশুঁটির ডিপ্লয়েড কোষগুলো 7 জোড়া ক্রোমোজোম আছে এমন গাছগুলো বেছে নিয়েছিলেন যাদের 7 জোড়া ক্রোমোজোম আছে, ঠিক আছে। তারপরে কি, মেন্ডেলের যে 7 জোড়া চরিত্র নিয়ে কাজ করেছিলেন, সেগুলো ভিন্ন ভিন্ন ক্রোমোজোমে অবস্থিত বলে কোনো লিঙ্কেজ সংক্রান্ত ঝামেলা হয়নি, ঠিক আছে। মানে যদি এমন হতো যে তার লিঙ্কেজ সংক্রান্ত কোনো ঝামেলা তৈরি হচ্ছে ক্রোমোজোমের জন্য, তাহলে সেই সূত্রগুলো প্রকাশ করতে ব্যর্থ হতে পারতো। কিন্তু প্রকৃতির মানে কাকতালীয়ভাবে হয়েছে কি, সব কিছু তার অনুকূলেই আছে, সে যেভাবে করতে চাচ্ছে সেভাবেই হয়েছে। যে গাছগুলো চয়েস করতেছে, যেটাভাবে চয়েস করছে, ওই গাছগুলো সেরকমই হয়েছে, ঠিক আছে। যে গাছটা ছেলে মনে করেছে, যে গাছটার ফল কালো হবে মনে করে, সেই গাছটার ফল কালোই হয়েছে। এই ধরনের প্রকৃতি মনে করো তাকে সাহায্য হয়ে গেছে জিনিসটা কোনোভাবে। তাছাড়া মনে করো এই ফলটা এত তাড়াতাড়ি তিনি বের করতে পারতেন না, একাই পরীক্ষা করে এত বের করতে সম্ভব না, তাই না? আচ্ছা, তো তিনি কেন পেরেছিলেন এটা একটু রিডিং করে নিও, ঠিক আছে। আচ্ছা, এখন আসো জিনতত্ত্বে ব্যবহৃত কতগুলো শব্দের ব্যাখ্যা। এখন জিনতত্ত্বে কিছু কিছু শব্দ আছে যেগুলো আমরা ব্যাখ্যা করব। এখন জিন কাকে বলে? হোয়াট ইজ জিন? জিন হচ্ছে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের একক, ঠিক আছে। এবং আমি আগে বলেছিলাম জিনটা কি, জিন হচ্ছে একটা ডিএনএর অংশ যেটা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করে, ঠিক আছে। এটা যদি লম্বা যদি একটা ডিএনএ হয়, তাহলে এর একটা নির্দিষ্ট অংশ হবে এক একটা জিন, ঠিক আছে। তাহলে জিন হচ্ছে একটা ডিএনএর অংশ যেটা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করে। এখন লোকাস বলতে কি বোঝো? লোকাস বলতে বোঝায় ক্রোমোজোমে জিনের যে নির্দিষ্ট স্থান, তাকে বলা হয় লোকাস, ঠিক আছে। ক্রোমোজোমে একটা জিন যে নির্দিষ্ট জায়গায় অবস্থান করে, সেটাকে বলা হচ্ছে লোকাস। একটা ক্রোমোজোমে একটা জিনের নির্দিষ্ট যে স্থান, তার নাম হচ্ছে লোকাস। একটা নির্দিষ্ট জিনের এলিলগুলো সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে অবস্থান করে, ঠিক আছে। এখন এলিল কি জিনিস? লোকাস বলতে বোঝায় জিনটা যেখানে থাকে সেটাকে বলা হয় লোকাস। আর এলিলটা কি? এলিলটা হচ্ছে একটা লোকাস মানে মনে করো একটা ঘর, ঠিক আছে। তো মনে করো এটা একটা ক্রোমোজোম, এটা একটা ঘর, এটা একটা ঘর, ঠিক আছে, এই দুটা ঘর। তাহলে জিনটা কি? এই ঘরে বসবাস করে, এইটুকু একটা জিনিস, এটা একটা জিন, এটা একটা জিন, ঠিক আছে, এটাকে বলে জিন। লোকাস হচ্ছে এই জিনটা যে এই 4 কোণা ঘরের মধ্যে অবস্থান করতেছে, এটাকে বলা হচ্ছে লোকাস।
ঠিক আছে? তো জিনটা যে এই ঘরটার মধ্যে অবস্থান করতেছে এটাকে বলে লোকাস। অ্যালিলটা কি? এই ঘরের মধ্যে যতগুলো জিন একসঙ্গে বসবাস করে তার প্রত্যেকটাকে একে অপরের অ্যালিল বলা হয়। ঠিক আছে? আর সমস্ত ক্রোমোজোমগুলো জোরের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট জিনের যে জোর, ঠিক আছে, মানে একটা এই ঘরের মধ্যে যে দুইটা জিন মনে করে একসঙ্গে এটা বসবাস করতেছে, এই দুইটা জিনকেই বলা হচ্ছে আমাদের লোকাস। ঠিক আছে? হোমোজাইগাসটা কি? হোমোজাইগাসটা হচ্ছে কোনো জীবে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিল দুটি, মানে কি এই ঘরের মধ্যে যে দুটো জিন আছে, মানে ঘরের মধ্যে দুটো জিন আছে, এই জিন দুটো যদি একই ধরনের হয়, এই জিন দুটো যদি সমপ্রকৃতির হয়, তাহলে এই জিন দুটোকে বলা হয় হোমোজাইগাস। ঠিক আছে? তাহলে হোমোজাইগাস জিনিসটা কি? এই যে লোকাস, এই যে ঘর, এই ঘরটার মধ্যে দুটো জিন থাকে, এই জিন দুটোকে বলে অ্যালিল। এই অ্যালিল দুটো যদি একই ধরনের কাজ করে, ও ছেলে ওটাও মেয়ে, এটাও ছেলে ওটাও ছেলে, ওটাও মেয়ে ওটাও মেয়ে, ও যেমন দেখতে ও তেমন দেখতে, ও যেমন খাবার খায় ও তেমন খাবার খায়, এমন যদি হয় তাহলে সেটাকে বলা হয় হোমোজাইগাস। ঠিক আছে? আর হেটেরোজাইগাস কি? হেটেরোজাইগাস হচ্ছে ওই অ্যালিল দুটি যদি অসম প্রকৃতির হয়, মানে অ্যালিল দুটো যদি প্রকৃতি সমান না হয়, মানে মনে করো এই 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 জিনটা যেটা চাচ্ছে ওই জিনটা সেটা চাচ্ছে না, এই জিন বড় হবে ওই জিন ছোট হবে, এই জিন মাংস খাবে ওই জিন মনে করো মাংস খাবে না, ভেজিটেবল খাবে, এই ধরনের যদি হয় তাহলে তাকে বলা হয় হেটেরোজাইগাস। ঠিক আছে? এখন প্রকট বৈশিষ্ট্য কি? প্রকট বৈশিষ্ট্যটা হচ্ছে দুইটা জীবের যদি আমরা প্রজনন করতে দিই তাহলে প্রথম বংশ ধরে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় তাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য। ঠিক আছে? তাহলে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন হোমোজাইগাস জীব এ সংকরণ ঘটালে F1, প্রথম F মানে হচ্ছে ফ্যামিলি ওয়ান বা প্রথম বংশধর, প্রথম বংশধরে যে জীবের সৃষ্টি হবে বা যে বৈশিষ্ট্যের প্রকাশ পাবে সেটাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য। ওকে? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি? প্রথম F1-এ যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে না সেটাকে বলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ঠিক আছে? মানে মনে করো বাবা লম্বা মা খাটো, এই দুজনে বিয়ে দেওয়া হলো, বাচ্চা কাচ্চা প্রথমে যেটা হলো প্রথম বংশধরে যে বাচ্চা কাচ্চা হলো সবগুলাই লম্বা। ঠিক আছে? সবগুলাই লম্বা, তো এটাকে বলা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আর মায়ের যে খাটোটা প্রকাশ পেল না ওটাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ঠিক আছে? জিনোটাইপটা কি? জিনোটাইপটা হচ্ছে জিনের গঠনকে বলা হয় জিনোটাইপ। ঠিক আছে? একটা জিনের যে গঠনকে বলা হয় জিনোটাইপ। ওকে? মানে জিনটাকে আমরা যেভাবে লিখি সেটাকে বলে জিনোটাইপ। মানে মনে করি আমি এই টি এটা একটা জিন লিখলাম, তাই না? তো এই জিনটাকে বলা হয় জিনোটাইপ। এটা একটা টি, এটা একটা জিন, এটা একটা জিন, এটা এই টি বড় হাতে টি ছোট হাতে টি, তারপর হচ্ছে এই মনে করো বি, মনে করো ব্ল্যাক লিখলাম, এটা হচ্ছে সাদা মা বললাম না, তো এই জিনিসগুলো হচ্ছে জিনোটাইপ। আর ফিনোটাইপ হচ্ছে কি? যে জিনিসটা বাইরে প্রকাশ পায়। ঠিক আছে? তার মনে করো জিনোটাইপ টি আর টি, এটা হলো আমার জিনোটাইপ। তাহলে এটা কি? বাবা আর মা মিলে বিক্রিয়া করে মনে করো এই জিনোটাইপ তৈরি করলো। এটা কি হলো? এটা হলো লম্বা হলো। এটা কি হলো? লম্বা হলো। এই যে লম্বা, এই লম্বাটাকে বলা হয় ফেনোটাইপ। তাহলে জিনটাকে আমি যেভাবে প্রকাশ করতেছি এটাকে বলা হয় জিনোটাইপ। আর এই প্রকাশকৃত ফলটা আমরা যেটা দেখতে পাচ্ছি, বাইরে যেটা দেখা যাচ্ছে সেটাকে বলে ফেনোটাইপ। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে তোমার প্যারেন্টাল জেনারেশন বা অপত্য বংশ। কোনো ক্রসে ব্যবহৃত পিতা মাতাকে প্যারেন্টাল জেনারেশন বা P1 বলা হয়। ঠিক আছে? এবং এফকে বলা হয় তার অপত্য যে বংশ, মানে যে বাচ্চা কাচ্চা যেটা তৈরি হবে সেটাকে বলে F1। পিতা মাতাকে বলে P1, বাচ্চা কাচ্চা বলে F1। এখন আসো এর যে দুইটা সূত্র, এই দুইটা হচ্ছে তার সূত্র। একটা হচ্ছে এক সংকর ক্রসের সূত্র, একটা হচ্ছে দ্বি সংকর ক্রসের সূত্র। এটা আমি পড়বো, এর নিচে এই সূত্রগুলো দেওয়া আছে, সূত্রগুলো এখন পড়তেছি না। আচ্ছা, তবে এখন হচ্ছে টেস্ট ক্রস কি, ব্যাক ক্রস কি? ঠিক আছে? আর জিনোম বলতে বোঝায় জিনের সমষ্টিকে বলা হয় জিনোম, মানে একটা কোষের ভিতর যত ধরনের জিন থাকে এই সবগুলা জিনকে একসঙ্গে বলা হয় জিনোম। ঠিক আছে? জিনের সমষ্টিকে বলা হয় জিনোম। আচ্ছা, এখন আসো টেস্ট ক্রস কি আর ব্যাক ক্রস কি? ঠিক আছে? টেস্ট ক্রসটা হচ্ছে আমার এই যে সন্তান সন্ততি তৈরি হলো, এগুলোকে যদি আমি মনে করো শুধু মাতৃবংশের সঙ্গে আবার একবার করে প্রজনন করতে দিলাম, তাহলে সেটাকে বলা হবে টেস্ট ক্রস। ঠিক আছে? তাহলে টেস্ট ক্রসটা হচ্ছে মনে করো দুটা গাছ, একটা বাবা গাছ, মনে করো একটা মটরশুঁটির ছেলে গাছ একটা মেয়ে গাছ, এই দুটো বিক্রিয়া করে মনে করো মটরশুঁটির ছোটো ছোটো 4টা গাছ তৈরি হলো। এই 4টা গাছের বৈশিষ্ট্য জানার জন্য ওই বড় বড় মার বাবার মধ্যে এর আবার একটা বিক্রিয়া, মানে শুধু মায়ের যে বংশ আছে তার সঙ্গে এই বাচ্চাটার বংশের আবার একবার প্রজনন করানো হলো, তাহলে সেটাকে বলা হবে টেস্ট ক্রস। শুধু মায়ের বংশ কিন্তু, সেটাকে বলে টেস্ট ক্রস। ঠিক আছে? এভাবে মানে F1 আর F2 জিনোটাইপ বের করা হয়। ঠিক আছে? তাহলে এই সন্তান থেকে মায়ের বংশের সঙ্গে যে আবার যে ক্রস করানো হয় সেটাকে বলা হয় টেস্ট ক্রস।
আর ব্যাক ক্রস হচ্ছে মা বা বাবা যে কোনোটার সঙ্গে যদি করানো হয় সেটাকে বলে ব্যাক ক্রস, ঠিক আছে। তাহলে F1 জনুর হেটেরোজাইগাস জীবের পিতৃ বা মাতৃবংশীয় যে কোনো এক সদস্যের সঙ্গে যদি আমরা বিক্রিয়া করাই তাহলে সেটাকে বলে ব্যাক ক্রস। তাহলে টেস্ট ক্রস জাস্ট শুধু মায়ের ক্ষেত্রে, ব্যাক ক্রস জাস্ট বাবা মা দুটার ক্ষেত্রে, এটাই। এখন আসো মেন্ডেলের সূত্র। মেন্ডেলের প্রথম সূত্র কি আর মেন্ডেলের দ্বিতীয় সূত্র কি? আচ্ছা, এখন দেখো মেন্ডেলের প্রথম সূত্রটা হচ্ছে সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের যে জিনগুলো আছে সেগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে, ঠিক আছে। সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের যে জিনগুলো সেগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জনন কোষ সৃষ্টির সময় সেগুলো ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। ওকে, মানে কি, মানে হচ্ছে মনে করো কী বলছে, সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের যে জিনগুলো, তো মনে করো সংকর জীব, এটা একটা সংকর জীব, এটা একটা সংকর জীব, ঠিক আছে। তাহলে এখানে এটাকে যদি আমি ভাঙি তাহলে একটা বড় হাতের টি ছোটো টি, এটা হলো গ্যামেট, ঠিক আছে। গ্যামেটগুলো সবসময় গোল দিয়ে লিখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে এর জিনোটাইপ থেকে আমি যদি এর গ্যামেটগুলো লিখতে চাই তাহলে সবসময় গোল দিয়ে লিখতে, গোল মানে গ্যামেট, ঠিক আছে। গোল মানে হচ্ছে গ্যামেট, গোল মানে গ্যামেট। তাহলে কী ছিল, সংকর জীবে এটা একটা সংকর জীব, এটা একটা সংকর জীব, ওকে। সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের জিনগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয় পাশাপাশি অবস্থান করে। এখন এই জিনগুলো গ্যামেট তৈরিতে কী হয়েছে, এরা মানে এখানে এরা পাশাপাশি অবস্থান করতে একে অপরের সঙ্গে মিলেনি, ঠিক আছে। না মিলিয়ে যখন গ্যামেট সৃষ্টি হয় তখন এরা ভিন্ন ভিন্ন কোষে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন কোষে প্রবেশ করে, ঠিক আছে। এখন এই যে আমার গ্যামেট তৈরি হবে, এরা কী হলো, একে অপর থেকে আলাদা হয়ে এই ভিন্ন ভিন্ন কোষ তৈরি করে এদের মধ্যে বিক্রিয়া করে তারা ভিন্ন ভিন্ন কোষে প্রবেশ করবে। ওকে, বুঝতে পারছো? তাহলে সংকর জীবে এই বড় হাতের টি আর ছোটো হাতের টি একসঙ্গে না মিশে এরা পাশাপাশি অবস্থান করলো এবং যখন গ্যামেট তৈরি করব তারা আলাদা হয়ে যায়, ভিন্ন ভিন্ন কোষে প্রবেশ করলো। এটাই হচ্ছে প্রথম সূত্র। ওকে, তাহলে এটাকে বলা হয় কি, প্রথম সূত্রকে বলা হয় মনোহাইব্রিড ক্রসের সূত্র, এগুলো জননকোষ বিশুদ্ধতার সূত্র বা পৃথকীকরণ সূত্র, ঠিক আছে। প্রথম সূত্রকে বলা হয় এই তিনটার নামে ডাকে। তাহলে প্রথম সূত্র আরেক নাম কি, এখানে খুবই ইম্পর্টেন্ট, কোনটা প্রথম সূত্রের আরেকটা নাম নয়, এমন কিন্তু এমসিকিউ আসতে পারে। দ্বিতীয় সূত্রটা কি, দ্বিতীয় সূত্র হচ্ছে দুই বা ততোধিক বিপরীত জোড়, এটা ওই সেম কিন্তু ওটার মতোই, ওখানে জাস্ট একটা সূত্র, আমরা এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়েছি, ঠিক আছে। আর এখানে হচ্ছে দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়েছি, জাস্ট এটাই পার্থক্য, ঠিক আছে। বৈশিষ্ট্য জীবের মধ্যে ক্রস ঘটালে প্রথম যে সংকর পুরুষ পাওয়া যাবে, ঠিক আছে, তা কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশিত করবে, ঠিক আছে। তাহলে প্রথম যেটা পাবো সেখানে শুধু প্রকট বৈশিষ্ট্যগুলো থাকবে, কিন্তু জননকোষ বা গ্যামেট উৎপাদনকালে বৈশিষ্ট্যগুলো জোর ভেঙে পরস্পর থেকে স্বাধীনভাবে বিন্যস্ত ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করবে। দেখছো, প্রথম আর দ্বিতীয়টা মানে একই মতোই, কিন্তু পার্থক্য এইটুকুতে, এখানে হচ্ছে এক জোড়া আমি ব্যবহার করছি আর দ্বিতীয়তে আমরা দুই জোড়া ব্যবহার করতেছি। প্রথমটাতে বলছে কি, এরা যখন একটা জীবে থাকবে তারা পরস্পর অবস্থান করবে এবং যখন গ্যামেট তৈরি করবে আলাদা হয় ভিন্ন ভিন্ন কোষে প্রবেশ করবে, ঠিক আছে। এটাও তাই, প্রথমবার যদি আমি ক্রস ঘটাই তাহলে প্রথম যে পুরুষ তৈরি হবে, প্রথম যে F1 তৈরি হবে, F1 কি প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশ পাবে। এই মনে করি এখানে যেটা, এটা লম্বাটাই প্রকাশ পাবে, খাটোটার প্রকাশ পাবে না। কিন্তু এটা যখন গ্যামেট তৈরি করবে, জননকোষ তৈরিকালে এগুলো কী হবে, গ্যামেটগুলো আলাদা আলাদাভাবে থাকে, ভিন্ন ভিন্ন কোষে প্রবেশ করবে, ঠিক আছে। জননকোষ উৎপাদনকালে বৈশিষ্ট্যগুলো জোর ভেঙবে, এই যে জোরটি আর টি জোরটা ভেঙে কী হবে, পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হবে, এই ছোটো হাত এই দুটো আলাদা আলাদা হয়ে গেল, ওই কী করবে, ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করবে। বুঝতে পারছো? তাহলে এখন আসো প্রথম সূত্রের ব্যাখ্যা। প্রথম সূত্র তুমি কীভাবে ব্যাখ্যা দিবে? আচ্ছা, এখন আমি মনে করো মটরশুঁটির গাছ নিলাম, তেমনভাবে লিখতে হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি লিখবো কীভাবে, এটা লিখবো হচ্ছে এইভাবে যে তেমন তোমাকে দেখায়,
আচ্ছা, তো আমরা এখানে এখন আমরা লিখব, ঠিক আছে। তো আমরা প্রথমে যে ধরে নিব যে হচ্ছে লম্বা গাছ, এভাবে লিখতে হবে তোমাকে। লম্বা গাছ হচ্ছে তোমার বড় হাতের টি, আর হচ্ছে খাটো গাছ, খাটো গাছ হচ্ছে কত, ছোট হাতের টি। ওকে, তাহলে এখন এখানে হবে আমরা কি প্যারেন্টস বা মা বাবা এখন লিখব। তাহলে এখন মাতা পিতা, ঠিক আছে। তাহলে এইভাবে হবে কি এখানে আমাদের মাতা আর পিতা, মানে এটা হচ্ছে পিতা মাতা, পিতা ক্রস দিয়ে মাতা, এই দুটার মধ্যে আমরা ক্রস করতেছি, ঠিক আছে। আচ্ছা, পিতা ক্রস দিয়ে মাতা। এখন কি এখানে হচ্ছে আমার জিনোটাইপ না ফেনোটাইপ, আগে এখানে হচ্ছে আমার ফেনোটাইপ। ফেনোটাইপ কি, যেটা আমি প্রকাশ পেয়েছি, তার পিতা কি, পিতা হচ্ছে লম্বা আর মাতা হচ্ছে কি খাটো, ঠিক আছে। যেভাবে বললাম এভাবে লিখবা, শুরু করবা কি ধরি, এখানে লিখবো হচ্ছে ধরি হচ্ছে মায়ের জিনোটাইপ, লম্বার জিনোটাইপ টি, আর খাটো জিনোটাইপ হচ্ছে ছোটো হাতের টি, ঠিক আছে। এখন মাতা ক্রস পিতা দিলা, ঠিক আছে। এর উদাহরণ সংগ্রহ করবো। এখন এদের ফিনোটাইপটা কি, ফিনোটাইপটা হচ্ছে মাতা হচ্ছে বাবা হচ্ছে লম্বা, মা হচ্ছে খাটো। এখন এর জিনোটাইপটা কি, জিনোটাইপটা হচ্ছে এদের লম্বা, তাহলে বড় হাতের টি, আর খাটো মানে হচ্ছে ছোটো হাতের টি, ঠিক আছে। বড় হাতের টি আর খাটো মানে হচ্ছে আমাদের ছোটো হাতের টি। তাহলে এই জুড়ে যদি আমার সংকর করে, তাহলে সবসময় একটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য কিন্তু দুইটা করে জিন দরকার হয়। তাহলে অবশ্যই এটা বড় হাতের টি আর এটা দুইটা ছোটো হাতের টি। সবসময় মনে রাখবো একটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য আমার দুইটা করে জিন দরকার হয়। তাহলে কি এটাকে যদি আমি ভাঙি, তাহলে কি বড় হাতের টি এটা গেমেট তৈরি করলো, ঠিক আছে। এখানে কী হবে, আমার ছোটো হাতের টি, এখানে আমার ছোটো হাতের টি, ওকে। তাহলে বড় হাতের টি, ছোটো হাতের টি, ঠিক আছে। তাহলে এটা আমার কি তৈরি হলো, এটা আমার গেমেট তৈরি হলো, এটা আমার কি গেমেট, ঠিক আছে। এখন আমরা তৈরি করবো কি F1। তাহলে F1-এ কী করবো, F1-এ এটার সঙ্গে দুটার বিক্রিয়া দিব, এটার সঙ্গেও আমরা দুটার বিক্রিয়া দিব। তাহলে কী হবে, চারটা আমার টিটি 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 টিটি। তাহলে এই চারটা হচ্ছে আমার প্রথম বংশধর, ঠিক আছে। তাহলে আমি প্রথম বংশধর কীভাবে পাইলাম, যেভাবে লিখছি হুবহু এইভাবে লিখবা, ফুল নাম্বার পাবো, 4 পাবো, কোনো সমস্যা নেই। তাহলে লম্বা খাটো নিলাম, পিতা আর মাথাতে শুরু করলাম। ফেনোটাইপ কি, লম্বা খাটো। জিনোটাইপ কি, প্রত্যেকটা ফেনোটাইপের জন্য দুইটা করে জিনোটাইপ দরকার হয়, দুইটা করে লিখলাম। এখন গেমেট তৈরি করলাম, এগুলোকে আলাদা করে দিলাম, দিয়ে আমি গেমেট তৈরি করলাম। গেমেট তৈরি করবি, গেমেট থেকে আবার ভিন্ন ভিন্ন কোষে প্রবেশ করবো। তাহলে গেমেটগুলোকে এখন আমি কী করলাম, প্রথম বংশধর তৈরি করলাম। ওকে, কী করলাম, প্রথম বংশ। এখন আসো, এখন আমরা বক্সে দ্বিতীয় বংশধর তৈরি করব। এখন তৈরি করবো কি বক্স, এই হচ্ছে আমার বক্স, এই দুইটা টান, ঠিক আছে। তাহলে এখন কি লিখবো আমি, এই যে টিটি লিখলাম না, এই টিগুলোকে আমি এখন আলাদা করে দিয়ে পরবর্তী আমি বংশধরটা আমি তৈরি করব, ঠিক আছে। F2-তে যাই কী তৈরি হবে, বুঝতে পারছো। এখানে দেখো, এই যে প্রথমে টিটি F1-এ তৈরি করছে টিটি, এগুলো একবারে লেখছে, কিন্তু আমি যেভাবে করছি তুমি ওইভাবে করবে, ঠিক আছে। এবং পরবর্তী বংশধরে সেগুলো কীভাবে তৈরি হবে দেখো। এই যে একটা খাটো হলো না, এই খাটোটা কীভাবে বের করতে হয়, টেবিলের মাধ্যমে বের করতে হয়, ঠিক আছে। করলাম, তাহলে এখন কী করবা, এটা আর এটা করবা। তাহলে কী হলো, দুটো বড় হাতের টি, তাহলে এটা আর এইটি, তাহলে কি টি, তারপর এইটি আর এর নিচের টি আর উপরে বড় টি, তাহলে বড় টি সবসময় বড়টা আগে লিখবা, ছোটো হাতের টি। আর এটা কী হলো, ছোটো হাতের টি, তাহলে কী হলো, এটা বড়, এটা বড়, জাস্ট এটা আমার ছোট। তাহলে এই ক্ষেত্রে তাহলে আমার লম্বা আর খাটোর মধ্যে অনুপাত কত হচ্ছে, লম্বা অনুপাত খাটো, তাহলে এগুলো কত হলো, 3:1। শেষ, তোমার 4 মার্কের অঙ্ক, ঠিক আছে। তোমাকে বলবো যে এগুলোর মধ্যে বিক্রিয়া করে, মানে এগুলোর মধ্যে সংকলন করে দেখা হচ্ছে যে F2 বংশধর, এটা হচ্ছে আমার F2, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি F2, F1-এ এটা পেলাম, F2-তে আমরা এটা পেলাম। তাহলে কি লম্বা খাটো অনুপাত কত, 3:1, ঠিক আছে। এভাবে করতে হবে, তোমাকে আরও আমি দিব, ওইগুলো করবো। তাহলে আমি এই গাছেরটা তোমাকে করে দিলাম, ঠিক আছে। এখন আমরা যদি গিনিপিগে আসি, তাহলে কি হবে, তাহলে মনে করো গিনিপিগের যেটা কালোটা হচ্ছে মনে করো প্রকট ধরছি, এই জন্য কালোটাকে আমি বড় হাতে লিখছি, ঠিক আছে। আরেকটা হচ্ছে বাদামি,
যেটা প্রচ্ছন্ন, এই জন্য তাকে আমি ছোটো হাতে বি লিখছি। সবসময় প্রকটটারই ওই একই ধরনেরই ওয়ার্ড তোমার হচ্ছে বর্ণ ইউজ করতে হবে, কিন্তু ছোটো হাতে, ঠিক আছে? তাই তুমি যে দুটার মধ্যে বৈশিষ্ট্য নিবা, তার যেটা তুমি প্রকট ধরবা সেটা হচ্ছে বড় হাতের হবে, আর যেটাকে প্রচ্ছন্ন ধরবা সেটা ওই একই বর্ণ, সেটা হবে ছোটো হাতে। এই জিনিসটা মাথায় রাখবা। তার কী হয়েছে দেখো, বড় হাতের বি নিছি, আর তার হচ্ছে আমি একটা বাদামি, তাহলে কালোটা বি, বড় হাতে বি ব্ল্যাক, আর বাদামিটা হচ্ছে ছোটো হাতের বি, যেহেতু আমি ব্ল্যাকটাকে ধরছি হচ্ছে আমার প্রকট, ঠিক আছে? তাহলে এতে জিনোটাইপ কী হলো, দুটো ছোটো হাতের বি, দুটো বড় হাতের বি, ঠিক আছে? তাহলে দুটো ছোটো হাতের বি, দুটো বড় হাতের বি, ওই একইভাবে লিখবা, দুটো ছোটো হাতের বি লিখবা, দুটো বড় হাতের বি লিখবা, ঠিক আছে? তাহলে কী হলো, ওই বাবা মা এভাবে করে লিখলা। তারপর হচ্ছে তোমার কালো, কালো, তারপর হচ্ছে বাদামি, কালো বাদামি, ঠিক আছে? তাহলে কি হলো, কালো বাদামি। তো এগুলোকে ভাগ করে দিলা, বি বি, মানে এগুলো গেমেট, এগুলো হলো কি গেমেট, এগুলো কি, এগুলো হচ্ছে দিস ইজ গেমেট, এগুলো হচ্ছে গেমেট। এখন গেমেটগুলোর মধ্যে আমি সংকরণ ঘটাবো, গেমেটগুলোর মধ্যে F1 বের করবো। তাহলে কি হলো, বি 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 বি, ঠিক আছে? এটা হচ্ছে আমার F1। এখন F1 থেকে F2 বানবো কীভাবে, ছকের মাধ্যমে। F1 থেকে F2 কী হবে, ছক হবে, বুঝতে পারছো? ছক হবে। ছকে কী দেবো, বি 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 বি। তাহলে আমার এগুলো হচ্ছে এই তিনটা হবে আমার বড় হাতের বি, ছোটো হাতের বি, আর এই একটা হচ্ছে আমার ছোটো হাতের বি, বুঝতে পারছো? তাহলে দেখো এই একটা যেটা আমার বের হয়েছে হচ্ছে একটা ছোটো হাতের বি। আমি যেভাবে করছি প্রথমটা বুঝাইছি, হুবহু সেভাবে করবা। আগে মাতা পিতা লিখে নিবা, লিখে নিয়ে হচ্ছে তাদের জেনোটাইপ লিখবো, তাদের ফেনোটাইপ লিখবা, কালো, তারপর হচ্ছে সাদা, কালো বা বাদামি, তারপর লিখবো তো ফেনোটাইপ লিখবা, বড় হাতের বি, ছোটো হাতের বি, যেভাবে আমি ওখানে করে দিচ্ছি প্রথমটা, হুবহু তুমি সেভাবে করবা, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন আসো দ্বিতীয় সূত্র। আজকে দ্বিতীয় সূত্র পর্যন্তই করাবো। আচ্ছা, তাহলে দ্বিতীয় সূত্রে আমরা কি করতেছি, দ্বিতীয় সূত্রে আমরা দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? একটা গোল হলুদ এবং একটা কুঞ্চিত সবুজ, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো দ্বিতীয় সূত্র, তাহলে দুই বা ততোধিক বিপরীত, দুই বা ততোধিক কিন্তু দুইয়ের অধিক হতে হবে, বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবে যদি সংকলন ঘটায়, তাহলে F1 যেটা পাবো সেটা জাস্ট প্রকট বৈশিষ্ট্যগুলো হবে। কিন্তু যখন গেমেট সৃষ্টি হবে, বৈশিষ্ট্যগুলো জোর ভেঙে আলাদা আলাদা হয়ে থাকবে এবং ভিন্ন ভিন্ন গেমেটে প্রবেশ করবে। ওকে, তাহলে আমি এখানে কীভাবে করব, তোমাকে এখন প্রথমে, তাহলে তোমাকে এটাতে প্রথমটাতে দিয়েছিলাম কি, একটা কালো দিয়েছিলাম, একটা বেগুনি দিয়েছিলাম। এখানে দিয়েছি মনে করো একটা কালো লম্বা, আর এটা হলো বেগুনি খাটো, এর মধ্যে করো, তাহলে তখন চলে আসবে আমার দ্বিতীয় সূত্রে। বিষয়টা কি বুঝতে পারছো? যদি কালো আর বেগুনি দিয়ে করতাম তাহলে প্রথম সূত্র, কিন্তু আমি তোমাকে দেখতে বলতেছি তুমি কালো আর বেগুনি কয়টা বাচ্চা বের হবে সেটাও দেখবা, এবং কালো আর লম্বা কয়টা হবে এবং বেগুনি খাটো কয়টা হবে সেটাও দেখবা, ঠিক আছে? তাহলে যখন এই চারটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করতেছি, তখন আমরা যাব হচ্ছে 2 নম্বর সূত্রে। তাহলে এখানে আমরা কী করবো দেখো, গোল হলুদ আর হচ্ছে কুঞ্চিত সবুজ, ঠিক আছে? তাহলে এখন আমি লিখবো মাতা পিতা। আচ্ছা, এখন এখানে যাই, আমি যেভাবে করছি প্রথমটা যেভাবে হবু এগুলো ওভাবে। তাহলে আমি কী করবো দেখো, প্রথম লিখবো কি, মাতা ক্রস পিতা, কী হবে, পিতা আগে, পিতা, পিতা আগে, তারপর হচ্ছে মাতা, লিখলাম পিতা আগে, তারপর হচ্ছে মাতা, তারপর হচ্ছে কি ফেনোটাইপ। ফেনোটাইপ হচ্ছে কি, এটা হলো গোল হলুদ, হচ্ছে কি কুঞ্চিত সবুজ, ঠিক আছে? তা আমি গোল হলো আর কুঞ্চিত হলো কি না, হলুদ হলো কি না, সবুজ হলো কি না, চারটা বৈশিষ্ট্য আমি দেখতেছি। তাহলে জিনোটাইপ তাহলে কী হবে, জিনোটাইপ তাহলে কী হবে, জিনোটাইপ তাহলে গোল যেহেতু, তাহলে রাউন্ড, তাহলে দুটো বড় হাতের আর, একটা বৈশিষ্ট্যের জন্য অবশ্যই দুটা করে আমার জিন লাগবে। তাহলে গোলের জন্য আমার আর, আর হলুদ মানে কী হলো, বড় হাতের হয়, বড় হাতের, যেহেতু এটা আমি প্রকট ধরছি, এটা হচ্ছে আমার প্রকট ধরে নিতে হবে, এটা আমি প্রকট ধরলাম, এটা ঠিক আছে, জাস্ট দেখানোর জন্য একটা আমার প্রকট ধরতে হবে আর একটা আমার প্রচ্ছন্ন ধরতে হবে। তাহলে এটা যদি আমার প্রকট হয়, তাহলে এই বৈশিষ্ট্য, তাহলে কুঞ্চিত যদি হয়, তাহলে গোল আর কুঞ্চিত আলাদা আলাদা, তাহলে এটা ছোটো হাতের আর, ছোটো হাতের আর, সবুজটা কি ছোটো হাতের ওয়াই, ছোটো হাতের ওয়াই, বুঝতে পারছো? তাহলে এই দুটো একসঙ্গে থাকবে। আচ্ছা, তাহলে এখন এদের মধ্যে যদি আমরা
রিয়াকশন করি তাহলে আমরা কি পাবো সবসময়। দেখো এখানে কি করা আছে, এদের মধ্যে রিয়াকশন করে F1 জোন, F1 জোনতে আমাদের কি আসছে, F1 জোনতে আমাদের আসছে হচ্ছে RRYY, ঠিক আছে। F1 জোনতে আসছে কি আমাদের RRYY। এখন RRYY কে আমরা আবার বিভিন্নভাবে লিখব, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এই দুটোর মধ্যে যদি আমরা করি তাহলে কি হবে, RY তৈরি হবে, ঠিক আছে। RY এদের মধ্যে কি তৈরি হবে, আর ছোট হাতের Y, আর ছোট হাতের Y, ঠিক আছে। তখন এই দুটাকে যদি আমরা একসঙ্গে বিক্রিয়া করি, একসঙ্গে যদি আমরা করি তাহলে কি হবে আমাদের RRYY, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের F1। F1টা কি, ঠিক আছে। তাহলে এই দুটাকে যদি আমি মিশ্রিত করে দিই তাহলে কি হলো আমাদের, এটা আমাদের গেমেট তৈরি হলো, ঠিক আছে। এটা একটা গেমেট তৈরি হলো, এটা একটা আমাদের গেমেট তৈরি হলো, ঠিক আছে। এটা একটা গেমেট তৈরি হলো, এটা একটা গেমেট তৈরি হলো। এখন এখান থেকে আমি একটা গেমেট, এখান থেকে একটা গেমেট যদি আমি একসাথে নিই, জাস্ট আমি একটাতে যদি করি, বা আমি যদি চারটা করতে চাওয়া হবে, কিন্তু এখানে চারটা করার দরকার নেই। তাহলে আমি কি করব, প্রথমে এই ফেনোটাইপটা লিখে এটা করে নিলাম, করে নেওয়ার পর এগুলোকে আমি কি করব, এটার সঙ্গে এটা একটা, এটার সঙ্গে এটা একটা, এটার সঙ্গে এটা একটা, এটার সঙ্গে এটা একটা, তো চারটা তৈরি করলাম। ওকে, চারটা তৈরি করলাম। তৈরি করার পর এখান থেকে একটা নিব, এখানে একটা হলো, এখানে একটা হলো, এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হচ্ছে আমাদের গেমেট। এগুলো আমরা গেমেট হলো। তাহলে গেমেটের এখান থেকে একটা গেমেট নিব, এখান থেকে একটা গেমেট নিব। গেমেটে যদি আমরা রিয়াকশন করি তাহলে কী হবে দেখো, RY এর সঙ্গে রিয়াকশন করবো RY, করলে আমাদের হবে কি RRYY, ঠিক আছে। এটা আমাদের F1। তাহলে F1 হবে, তাহলে আমি কি ওটা সেম প্রথমটার মতো, প্রথমে জিনোটাইপ লিখলাম, জিনোটাইপ থেকে গেমেট তৈরি করলাম, গেমেটগুলো ভিন্ন ভিন্ন গেমেটে প্রবেশ করে দিলাম, যার ফলে কী হলো আমাদের RRYY, ঠিক আছে। RRYY আর এই RRYY যেটা, এটাকে আমরা লিখবো হচ্ছে 13, 14, 23, 24 হিসাবে। এটা যদি 1, 2, 3, 4 হয় তাহলে লিখবো কি 13, 14, 23, 24। ওকে, তাহলে এটা থেকে আমরা চারটা জিনিস আমরা বের করব। কীভাবে লিখবো, 13, 14, 23, 24। তাহলে 13 যদি হয় তাহলে হচ্ছে 1 আর 3, তাহলে কী হচ্ছে আমাদের RY। ওকে, তারপর হচ্ছে 14 মানে 1 আর ছোটাতে হয়, তার মানে আর ছোটাতে হয় 14, 23, 24 ছোটাতে আর, আর তাহলে 23, তাহলে কী হচ্ছে, তাহলে আমাদের আর বড় হাতের Y, আর এটা কী হচ্ছে ছোট হাতের আর ছোট হাতের Y, ছোট হাতের আর ছোট হাতের Y। তো কীভাবে লিখবো আমরা 13, 14, 23, 24। ওকে, 13, 14, 23, 24 এই আকারে আমরা ভেঙে নেব জিনিসটা, 13, 14, 23, 24 করে নিয়ে এখন আমি আবার বক্সের মধ্যে বসাবো, বুঝতে পারছো। এখন এই বক্সের কয়টা করে দাগ হবে, কয়টা করে দাগ হবে দেখো, মাঝখানে 1, 2, 3, এখানে হবে 1, 2, 3, ঠিক আছে, তিনটা করে হবে। তাহলে 1, 2, 3, যেমন 1, 2, 3। তাহলে এখানে আমি লিখবো এই জিনিসগুলো চারটা করে আমি লিখবো, ঠিক আছে। চারটা করে হবে রে, মনে হয়েছে, দাঁড়া একটু বড়ো করতে হবে, যেহেতু ওখানে ইয়েটা দিই ওগুলো পাশে করে লিখছি, আমি ভিতরে দিব 1, 2, 3, 4। এখানে দেবো 1, 2, 3, 4। ওকে, এই কোণাটা আমি বাদ রাখবো, এই দিক দিয়ে একটা বসাবো, এই দিক দিয়ে একটা বসাবো, ঠিক আছে। তাহলে ওই জিনিসটাই, এই যে চারটা পেলাম না, এই চারটায় একবার আমি এই সোজাসুজি চারটা বসাবো, এই চারটাকে আমি আবার এখানে ভার্টিক্যালি আবার চারটা বসাবো, ঠিক আছে। তাহলে হরাইজন্টালি এই চারটায় আর ভার্টিক্যালি এই চারটায় বসে এগুলোর মধ্যে আমরা সমীকরণগুলো বের করবো, ঠিক আছে। জাস্ট গুণ করে দিব, গুণ করলে যা হয়, ঠিক আছে। তাহলে কী কী ছিল, বড় হাতের আর বড় হাতের Y, বড় হাতের আর ছোটো হাতের Y, তাহলে বড় হাতের আর বড় হাতের Y, বড় হাতের আর ছোটো হাতের Y, ছোটো হাতের আর বড় হাতের Y, ছোটো হাতের আর বড় হাতের Y, আর ছোটো হাতের আর ছোটো হাতের Y, ছোটো হাতের আর ছোটো হাতের Y। ওকে, এটা আবার হুবহু এখানে লিখবো, ছোটো হাতের আর বড় হাতের Y রে, ছোটো হাতের বড় হাতের Y, আর হবে কি আর Y। এখন এগুলো করে আমরা সবগুলো করে জাস্ট এখানে আমরা খালি ছোটো পাবো। ওকে, আর YY, তাছাড়া এই সবগুলোতেই আমার বড় বড়গুলো থাকবে।
এখন এই সবগুলো আমি মনে করো এটার সঙ্গে এটা করলাম, এটার সঙ্গে এটা করলাম, এটার সঙ্গে এটা করলাম, এটার সঙ্গে এটা করলাম, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা করে আমি সবগুলো লিখবো। এই 16টা পয়েন্ট ঘরই আমি পূরণ করব করে তাহলে তখন আমার আসবে কি, তখন আমার আরও আমি কী নিয়েছিলাম, গোল হলুদ আর কুঞ্চিত সবুজ, ঠিক আছে, নিয়েছিলাম কি গোল হলুদ কুঞ্চিত সবুজ। এখানে আসবে হচ্ছে কি, তাহলে গোল হলুদ, তাহলে আমার কুঞ্চিত হলুদ একটা আসবে আর গোল সবুজ একটা আসবে, দুইটা আলাদা আলাদা আসবে। তাহলে আমরা সে সমীকরণ পাবো হচ্ছে আমাদের কি পাবো, দেখো 4 9 3 3 1 পাবো। সমীকরণ পাবো হচ্ছে আমাদের 9 3 3 1। এই একটা হচ্ছে ছোট, মানে কুঞ্চিত সবুজ হবে একটা। এখান থেকে আমরা কুঞ্চিত সবুজ যেটা সেটা পাবো হচ্ছে একটা, গোল হলুদ পাবো হচ্ছে 9টা, গোল হলুদ যেটা মেন যেটা সেটা পাবো হচ্ছে 9টা। তাহলে মেনটা পাবো হচ্ছে আমরা 9টা, আর যেটা আমার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সেটা পাবো হচ্ছে একটা, এবং দুইটা বৈশিষ্ট্য নতুন নতুন আসবে 6 জনের মধ্যে। টোটাল আমি 16 জনকে পেলাম, 16টা গাছ পাইলাম। 16টা গাছের মধ্যে 9টা গাছ হচ্ছে আমার গোল হলুদের বৈশিষ্ট্য নিয়ে থাকবে যেটা প্রকট ছিল, এবং একটা গাছ হচ্ছে আমার 16টা গাছের মধ্যে একটা গাছ কুঞ্চিত সবুজ নিয়ে থাকবে। আর মাঝখানে দুইটা, একটা হলো তোমার গোল সবুজ, একটা হচ্ছে কুঞ্চিত হলুদ, একটা গোল সবুজ একটা কুঞ্চিত হলুদ, এই গাছ তৈরি হবে। টোটাল হবে আমাদের 16টা। বুঝতে পারছো কীভাবে জিনিসটা করলাম? সেম হুবহু এইভাবে করবা 4-এর 4। পিতা মাতা ফিনোটাইপ গোল হলুদ কুঞ্চিত সবুজ, গোল হলুদের জন্য গোলের জন্য আর, হলুদের জন্য বড় হাতের দুটো ওয়াই, কুঞ্চিতের জন্য যেহেতু এটা আমাদের হলো প্রকট, এটা প্রচ্ছন্ন, তাহলে ওই একই বর্ণ লিখবো জাস্ট ছোট হাতের। তারপর গেমের তৈরি করব, ঠিক আছে। গেমের তৈরি এর একটা নেব, ঠিক আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এর একটা করে এর একটা গেমেট আমি একসঙ্গে করে দিলে কী হবে, আর ওয়াই, ঠিক আছে। এর একটা গেমেট আর এর একটা গেমেট আমার একটা কোষের মধ্যে প্রবেশ করলো, এটা তো বলা ছিল নাকি, গেমেটগুলো পাশাপাশি অবস্থান করবে এবং একটা কোষের মধ্যে আলাদাভাবে প্রবেশ করবে। তাহলে এর একটা আর এর একটা আমার একটা কোষের মধ্যে এসে প্রবেশ করলো, করে আমার এই জিনিসটা হলো, হওয়ার ফলে F1 পাইলাম। এখন F2, এই যে ছকটা এটা হচ্ছে আমাদের F2 মানে হচ্ছে 16টা, ঠিক আছে। F2 ওয়াইটা হবে 16টা। তাহলে এখন এই যে আমি এটা পাইলাম আর ওয়াই, এটাকে 1 2 3 4 করে যদি আমি ভাগ করি, তাহলে আমি এটাকে আবার এইভাবে ভাগ করি কীভাবে, 13 14 23 24, 13 14 23 24, তাহলে 13 এটা, তাহলে 13 1 আর 3 14, 1 আর 4, তারপর হচ্ছে 23 2 আর 3 2 আর 4, এভাবে লিখে ছকের মধ্যে আমি আবার এটা বসাই দেবো। বুঝতে পারছো? এভাবে তুমি করে আমাকে কালকে SW জমা দিবা, আমাকে ছবি তুলে দিবা, 2টা করে আমাকে ছবি তুলে দিবা, আমি যেভাবে করে দিছি, ঠিক আছে।